আমাদের ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ বলে একটা বস্তু এক্সিস্ট করে। আমি তো সেই সব মেয়েদেরও দোষ দিই, তারাও তো দায়ী রেপের জন্য। এবং সেই শাস্তিটা এতটাই ভয়ঙ্কর হবে, যে কারণে আমি বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, তালিবানি শাস্তি। হ্যালো, ওয়েলকাম টু টিটল টাটল। এখন যা পরিস্থিতি, সবাই একে অপরকে প্রশ্ন করছে, আমরা প্রশ্ন করছি সমাজকে। কিন্তু আজকে আমার সাথে যে মানুষটি আছে, সে আজ নয়, সে অনেক আগে থেকেই সমাজকে প্রশ্ন করে। তাকে আমরা বিভিন্নভাবে চিনি, কখনো তাকে আমরা বড় পর্দায় দেখেছি, কখনো সিরিয়ালে অ্যাক্টিং করতে দেখেছি, কখনো ডিরেক্টর হিসেবে দেখেছি, আবার কখনো প্রশ্ন তুলতেও শুনেছি। তো আজকে আমার সাথে সেই মানুষটি, ওয়ান অ্যান্ড অনলি দেবলীনা দত্ত। থ্যাংক ইউ দিদি এখানে আসার জন্য। ধন্যবাদ, নমস্কার। তোমাকে তো আমরা ফ্যাশন জগতে অনেক দিন ধরেই চিনি। তো তুমি এই যে মেয়েদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে ফ্যাশন নিয়ে, যে জামা যেন হাঁটুর নিচে থাকে, ক্রপ টপ যেন না পরা হয়, বা বেশি রাতে না ফেরা, বেশি দেরি না করা, তো তুমি কি বলবে যে এই যে একটা মানুষকে এরকমভাবে ছোটবেলা থেকে আপব্রিঙ্গিং করে তোলে মেয়েদের পোশাক নিয়ে, তাহলে এইটার উপরে তোমার কি বক্তব্য? তোমাকেও কি ছোটবেলায় এই পোশাক নিয়ে কখনো ফেস করতে হয়েছে? না, আমাকে ব্যক্তিগতভাবে এরকম কিছু ছোটবেলা থেকে শেখানো হয়নি, যদিও আমি আমার মায়ের এক মেয়ে, কিন্তু এবং খুব রক্ষণশীল পরিবারে বড় হয়েছি, যৌথ পরিবার, রক্ষণশীল পরিবার, কিন্তু আমাকে এরকম কিছু শেখানো কখনো হয়নি। বরং ভয় পেতে বারণ করা হয়েছে, আমার মা ভয় পেতে বারণ করেছেন ছোটবেলা থেকেই। কিন্তু আমি দেখেছি এরকম শেখাতে, আমার বন্ধু বান্ধবদের সার্কেলে দেখেছি, প্রতিনিয়ত দেখছি এবং আজও দেখছি। এবং আমি গ্রামাঞ্চলের কথা বলছি না, শহরেও দেখছি এটা শেখাতে। এটা শেখানো এই জন্য হয়, মেয়েদেরকে তাদের বাবা মায়েরা এবং পরিবারের সদস্যরা এটা ছোটবেলা থেকে এই জন্য শেখান, এই শিক্ষার একটা রীতি এই জন্য রয়েছে, কারণ একটা অপর শিক্ষা আছে যার রীতি আমাদের সমাজে নেই। সেই শিক্ষাটা হলো ছেলেদেরকে ছোটবেলা থেকে শেখানো যে যখন থেকে তারা মায়ের বুকের মায়ের স্তনের দুধ পান করেন, তখন থেকে তাদের মর্মে যাতে ঢুকে যায়, সাবকনশিয়াস মাইন্ডে যাতে ঢুকে যায়, কথা শুনতে বা বুঝতে তারা যখন অব্দি শেখেনি, তখন থেকে যাতে শেখানো হয় যে মেয়েদের শরীরটা একটা স্বাভাবিক জিনিস, এটাকে স্বাভাবিকভাবে দেখার চেষ্টা করো। ক্রপ টপ স্বাভাবিক, শর্টস স্বাভাবিক, মেয়েদের পা দেখা গেলে স্বাভাবিক, মেয়েদের ক্লিভেজ দেখা গেলে স্বাভাবিক নজরে দেখার চেষ্টা করো। কারণ ওই প্রত্যেকটা জিনিস, থাই, ক্লিভেজ, পেট, পিঠ, এই প্রত্যেকটা জিনিস তোমার মায়েরও আছে, তোমার বোনেরও আছে। তোমার জীবনে প্রেমিকা নামক বা স্ত্রী নামক একজন মহিলা আসবে, যার সাথে তুমি শারীরিক সম্পর্ক গঠন করতে পারবে, তার সাথে তোমার প্রেম সুলভ বা কনসেনসুয়াল সেক্স দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সেই জায়গায় যারা রয়েছেন তারা বাদ দিয়ে প্রত্যেকটি মেয়েই শরীর সর্বস্ব নয়। এই শিক্ষাটা যেহেতু ছেলেদের ছোটবেলা থেকে দেওয়া হয় না, সেহেতু মেয়েদের অপর শিক্ষাটা দেওয়া হয়, যেটা অত্যন্ত হাস্যকর। এই শিক্ষাটার কোনো প্রয়োজনই পড়বে না যদি উল্টোটা ছেলেদের, তার সাথে মেয়েদেরকে যেরকম বাড়ির কাজ করতে শেখানো হয়, রান্না শেখানো হয়, ঘর পরিষ্কার করতে শেখানো হয়, জামা কাপড় ভাঁজ করে রাখতে শেখানো হয়, সেগুলোও ছেলেদের শেখানো হোক না ছোটবেলা থেকে। না হলে তো আমাদের সমাজের ব্যতিক্রমী পুরুষদের আমি বাদ দিয়ে কথা বলছি, স্বাবলম্বী হবেন না তো আমাদের ছেলেরা কোনোদিনই। তারা তো চিরকালই ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন মেয়েদের ওপর, বাঁচতে শিখবেন না তো একা একা। আমরা আর কতদিন পাশে থেকে বাঁচাবো ছেলেদের? তুমি একটা খুব ভালো কথা বলে যে ক্রপ টপ, থাই দেখা গেলে যেন এটা নর্মালাইজ করা, কিন্তু মানুষ যখন দেখে ওরম কোনো কিছু, এখনও সেই অদ্ভুত একটা কুদৃষ্টি দিয়ে দেখে অদ্ভুতভাবে। কিন্তু তারা যেরকম হ্যারেস্ট হচ্ছে, চোখ দিয়ে হ্যারেস্ট হচ্ছে, হ্যারেস্ট যে সবসময় ছুঁয়ে করতে হবে তাও নয়, রাস্তায় চলতে চলতে আমরা হ্যারেস্ট হচ্ছি। কিন্তু যারা চুড়িদার পরে, যারা ঢাকা পোশাক পরে, তারাও তো বাস ট্রেনে চলে, সেখানেও তো হ্যারাসমেন্ট হচ্ছে। তাহলে পোশাকটা তো সেই সূত্রে কোনো প্রশ্ন আমার মনে হয় না। না, আমি বলছি একজন মহিলা, প্রেগনেন্ট মহিলা, পাঞ্জাবে, হরিয়ানাতে টু বি স্পেসিফিক, আমি যদি ভুল না করি, একজন প্রেগনেন্ট মহিলাকে 5 থেকে 6 জন ছেলে, স্টুডেন্ট, তারা রেপ করেছিল। মহিলাটি মারা যান এবং খুব স্বাভাবিকভাবেই সন্তান যিনি ছিলেন তিনিও মারা গেছেন। ওদের যাবজ্জীবন হয়েছে ছেলেগুলোর, কিন্তু বাই ডিফল্ট হয়ে গেছে, মানে হওয়ার কথা ছিল না।
কেননা আমি যে মহিলার কথা বলছি তিনি একজন গরু, তার পোশাক তিনি উলঙ্গ হয়েই থাকেন সবসময়, পোশাক তো পরেন না। এবং মানুষ, পুরুষ যারা রেপ করেছিল তারা মানুষ। কুকুর রেপ হয়, আমাদের কাছে ভিডিও আছে। বাঁদর না হয় মানুষের খুব কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাঁদর দেখে হয়তো মানুষের একটুখানি নারী নারী মনে হচ্ছে, উলঙ্গ নারী মনে হতে পারে বাঁদরকে দেখে। কিন্তু আমি বলছি পোশাক কেন, আমি বলছি রেপ করাটা একটা মানসিকতা। রেপ করার সাথে শরীর, পোশাক, সময়, দিন দুপুর না রাত, আমি বলছি কোনো কিছুরই কোনো সম্পর্ক নেই। রেপ জাস্ট একটা মানসিকতা। সেই মানসিকতাটা যে শুধুমাত্রই মানসিকতা সেটা বোঝা যায়, কেননা প্রতিদিন প্রতিনিয়ত পশুরা রেপ হচ্ছে। কাজে এই পশুদের রেপের ঘটনা যেহেতু আমার কাছে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে রোজ আসে, সেই জন্য বাকি সবটাই আমার কাছে খুব হাস্যকর, যেগুলোকে রেপের কারণ হিসেবে ধরা হয়। কাজী গরুকে তো ওই ছেলেগুলো যে, আর এটাও এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে পশুদের ক্ষেত্রে রেপের বিচার আমরা পাই না মোস্ট অফ দ্য টাইম, এবং পথে মিছিল নামে কিন্তু এত জোরদার হয় না মোস্ট অফ দ্য টাইম। কিন্তু এরা এরা যাবজ্জীবন কাটাচ্ছে একটাই কারণে, কেননা আমাদের ল বাই ডিফল্ট রেপের শাস্তি এক করে ফেলেছে। মানে রেপ হলে মানুষেরও যা হবে পশুরও তাই হবে। এটা এই জন্য হয়েছে কারণ রেপের ক্ষেত্রে যখন শাস্তি লেখা হয়েছে সংবিধানে তখন আলাদা করা হয়নি মানুষ আর পশুকে, তাই বাই ডিফল্ট অ্যাডভান্টেজ পেয়ে যায় রেপের ক্ষেত্রে পশুরা, রেপিস্টরা শাস্তি পায়। অন্যভাবে যখন এই যে দুদিন আগে একটা হাতির পিঠে আগুন জ্বালিয়ে হাতিটিকে খুন করা হলো, হাতিটি প্রেগনেন্ট ছিল, তার শাস্তি কিন্তু পাওয়া যাচ্ছে না, কেননা অভিযুক্তকে ধরাই যাচ্ছে না এখনো অবধি। অভিযুক্তর ভিডিও রয়েছে, আমরা জানি অভিযুক্ত কে, কিন্তু অভিযুক্তকে ধরা হচ্ছে না। এই যে ভরণ পোষণ, এটাও তো একটা আমাদের সমাজ থেকে সরিয়ে ফেলতে হবে না? ভরণ পোষণের ওপরেই সমাজটা চলছে। তোমার কি মনে হয় যে রেপিস্টদের কিভাবে পানিশমেন্ট দেওয়া উচিত? তালিবানি শাস্তি। আমি এই মুহূর্তে যেটা দাবি করছি রেপিস্টদের এগেনস্টে, সেটা হচ্ছে একজন মহিলা হিসেবে অনেকগুলো বছর কাটিয়ে ফেললাম জীবনে, অনেক রেপ দেখলাম, অনেক শাস্তিও দেখলাম, নির্ভয়া রেপিস্টদের ফাঁসি দেখলাম, লজ্জাজনক। যতগুলো বছর পর ফাঁসি হলো, আমি বিশ্বাস করি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এটা আমি মনে করি। তার মানে এই নয় যে ডিলেড হলে জাস্টিস আমরা চাইবো না, আমরা চাইবো, আমরা থামবো না। কিন্তু ফাঁসি হলো তো কি হলো তাতে? আরও রেপিস্টদের এনকাউন্টার করে দেওয়া হলো রেপিস্টদের, তাতেই বা কি হলো? আমরা ফাঁসিটাও চোখে দেখিনি, তাই সেটা কতটা ভয়াবহ সম্ভাব্য রেপিস্টরা বুঝতে পারছে না। এনকাউন্টার যখন করা হলো, আমি সাপোর্ট করেছি, সবাই সাপোর্ট করেছে, কিন্তু সেটাও চোখে দেখেনি তো কেউ। ডেড বডিগুলো দেখা গেছে, চোখে দেখেনি। কতটা ভয়াবহ হতে পারে কেউ দেখেনি। আমার মনে হয় শুধুমাত্র রেপ এই অপরাধটার ক্ষেত্রে আমি একজন মহিলা হিসেবে, এবং যে পুরুষরা রেপড হন তাদের প্রতিনিধি হিসেবেও আমি বলছি, শুধু রেপ নামক বস্তুটার জন্য আমার সংবিধানের কাছে দাবি এবং আবেদন, এবং আমি হাত জোর করে বলছি, আমার আর এই জীবনে কোনো রকম কোনো উন্নতি চাই না, কোনো উন্নয়ন চাই না, আমার ওভারব্রিজ চাই না, আমার আন্ডারব্রিজ চাই না, আমার কিচ্ছু চাই না। আমার চাই রেপিস্টদের বিরুদ্ধে আমাদের দেশ তালিবানি শাস্তি নামক শাস্তি একটার ব্যবস্থা করুক, যেটা দেখে যারা যারা পোটেনশিয়াল রেপিস্ট রয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে, তারা এত ভয় পাবেন যে তারা রেপ করার কথা ভাবতে পারবেন না। ভয় দেখানো হোক, এই শাস্তিটাই আমি দাবি করছি। তোমার কি মনে হয় যে কি কি সেফটি মেজার নেওয়া উচিত আমাদের দেশের, বা কি কি করলে এই জিনিসটা বদলাবে, সোসাইটির মেন্টালিটিটা বদলাবে? রেপে সোসাইটির মেন্টালিটিটা কি বদলাবে না। রেপ হচ্ছে একটা কালচার, একটা রেপ কালচার বলে একটা কালচার আছে। যদি সেটা নিয়ে পড়াশোনা করা হয় তাহলে দেখা যাবে যে রেপ একটা কালচার, রেপ একটা মানসিকতা। রেপিস্ট যারা, তাদেরকে বদলানো যাবে না। কারণ ওই যে বললাম যে সময় মানুষ সাবকনশিয়াস দিয়ে শুধু কথা বোঝে, সেই সময় থেকে যদি সাবকনশিয়াসে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা যেসব এটা একটা বড় আলোচনা, এটার মধ্যে না হয় আমি ঢুকলাম না, রেপ কালচারের মধ্যে না হয় আমি ঢুকলাম না। আমি বলছি রেপ বদলানো যাবে না কোনো সেফটি মেজার দিয়ে।
সেফটি মেজার এগেনস্ট রেপ বলে কিছু এক্সিস্ট করে না। এটা আমি বলছি না, এটাই সত্যি, কিছু এক্সিস্ট করে না। কারণ দিনে, দুপুরে, সন্ধে, রাত্রিরে সবসময় রেপ হয়, পশুরাও রেপ হয়। কাজী মহিলারা কি পড়লেন না পড়লে আসছি না, তুমি কি সেফটি মেজার দেবে? কোনটা বদলাবে? সমাজের কোন সিস্টেমটা বদলাবে যেটা বদলালে নাকি রেপ হবে না? ডোমেস্টিক রেপ, ম্যারিটাল রেপ, সেগুলো কি করে বদলাবে? বদলাতে পারবে না। একটাই মেজার, রেপিস্টদের দৃষ্টান্তমূলক শাস্তি। রেপিস্টদেরকে ভয় দেখানোটাই একমাত্র মেজার। রেপিস্টরা ভয় পাবে, আমি যদি রেপ করি তাহলে আমার এই শাস্তিটা হবে, এবং সেই শাস্তিটা এতটাই ভয়ঙ্কর হবে যে কারণে আমি বলছি, আমার বলতে কোনো দ্বিধা নেই, তালিবানি শাস্তি। এটাই একমাত্র মেজার যেটা দিয়ে রেপ আমরা আটকাতে পারি। এখন ফেমিনিজম নিয়ে ঝড় তো সবসময় সোশ্যাল মিডিয়াতে চলছে। হ্যাঁ, যে কিছু মেয়েরা অবশ্যই তাদের অবস্থা খারাপ, তারা ভিকটিম হয়, ছেলেরাও হয় কিন্তু মেয়েরা ভিকটিম হয়। তো কিছুজন আমি দেখেছি, আপনিও হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে অনেক ছেলেরাই দাবি করে যে কিছু মেয়ে আছে এই ফেমটাকে সাজিয়ে ভিকটিম সেজে কিছু ইনোসেন্ট ছেলেদের ব্লেম করে। তো এইটা কি বলবেন? মানে এই যে ডিবেটটা ছেলে ভার্সেস মেয়ে বা মেয়ে ভার্সেস ছেলে, এই ডিবেটটা কবে বন্ধ হবে? এই ডিবেটটা বন্ধ হলে তবেই রেপ বন্ধ হবে অ্যাকচুয়ালি। মানে এই যে ফেমিনিজমের ডিবেট, এইটা একটা বড় কারণ বলে আমি মনে করি, অন্তত মহিলা হিসেবে এইটা একটা রেপের বড় কারণ। কারণ হচ্ছে ফেমিনিজম কেন করব সেটাই তো বুঝতে পারছি না। আমরা ইকুয়ালিটি চাইছি, আবার ফেমিনিজম নিয়ে, মানে ফেমিনিজমটা ঠিক কি সেটা আমার বোধগম্য এখনো অবধি হয়নি। এই ফেমিনিজমের লড়াইটা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ রেপ বন্ধ হবে না। তার কারণ হচ্ছে 6 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর অবধি দেখা যাচ্ছে একজন নারী এবং পুরুষ সম্পর্কে থাকছে, তারপর একজন পুরুষ সেই সম্পর্কের কমিটমেন্ট থেকে সরে যাচ্ছে। এটা কমিটমেন্টের লড়াই, সেটা একটা ব্যক্তিগত লড়াই। আমরা দেখতে যাচ্ছি না তার জুতোয় পায়ে রেখেছে সে কেন সরে গেছে কমিটমেন্ট থেকে। তখন মেয়েটি লিগালি এগোচ্ছে এই বলে যে আমায় 12 বছর ধরে রেপ করা হয়েছে, আমায় 6 বছর ধরে রেপ করেছেন ইনি, এবং ইনি এখন বলছেন আমায় বিয়ে করবেন না, এবং এটা নিয়ে আইন এগোচ্ছে। আমি বলছি, যে তোমাকে 10 বছর, 6 বছর, 12 বছর ধরে রেপ করেছে, তুমি তাকে বিয়ে করতে চাইছো কেন? সেটাই তো বুঝতে পারছি না। তুমি তাকে বিয়ে করার জন্য লড়ছো, আইনের দ্বারস্থ হচ্ছ কেন? এটাই তো হাস্যকর। 6 বছর ধরে মেনে নিলে কেন? হ্যাঁ, রেপ তো হয়নি 6 বছর ধরে, তো কনসেনচুয়াল সেক্স ছিল, তুমি তো সম্পর্কে ছিলে। এইভাবে যে রেপ শব্দটাকে মিসইউজ করা ছেলেদের বিরুদ্ধে, এটাকে আমি ভীষণ নক্কারজনক বলে মনে করি, এবং আমি এটার ঘোর প্রতিবাদ করি। রেপ কি ভয়ঙ্কর জিনিস সেটা ফেস না করলে কারোর পক্ষে বোঝা সম্ভব না। কাজী মহিলাদের কাছে আমার অনুরোধ, কনসেনচুয়াল সেক্সকে রেপের নাম দেবেন না। এটাতে রেপিস্টদের শুধু নয়, যারা ভিকটিম, যারা রেপ ভিকটিম, তাদেরকে ভয়ঙ্কর অপমান করা হয়। কাজী এই ন্যাকামোটা দয়া করে করবেন না। তো সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি আর একটা প্রশ্ন খুব উঠেছে যে হাউ উড উই বিলিভ আ মেন বিকজ ইটস অলওয়েজ আ ম্যান। যে আমরা জেন্ডারকে খুব তাড়াতাড়ি ব্লেম করে ফেলি। সবাই বলছে যে একটা ছেলের মানসিকতার জন্য পুরো ছেলের যে দলকে বা ছেলে বরটাকে ব্লেম করা হয়, কেন কেন এইটা করা হবে? এইটাতে তোমার কি বলার? মানে যারা এটা যারা ব্লেম করেন যে পুরো পুরুষ জাতি, এরকমও আমি এখানে এই সময় হ্যাশট্যাগস দেখছি, অল মেন আর পোটেনশিয়াল রেপিস্টস, এটার কথাই তুমি বলছো। তো এইটা যারা করে, এটা কেন করে? এটা যারা করে তারা বলতে পারবে কেন করে, কারণ আমি এটা করি না, আর আমি এটার ঘোর প্রতিবাদ করি আর কি। কেননা আমার জীবনে ঘটনাচক্রে যেসব পুরুষরা রয়েছেন আর কি, আমি যেসব পুরুষদের দ্বারা পরিবেষ্টিত, আমার বন্ধু হোক, আমার ভাই হোক, আমার দাদা হোক, আমার বাবা, আমার পিতৃবিয়োগ 9 বছর বয়সে হয়েছে, এখন নেই, কিন্তু আমার অভিজ্ঞতা অন্যরকম পুরুষদের নিয়ে। তো সব পুরুষ সম্ভাব্য রেপিস্ট এর থেকে হাস্যকর, এর থেকে বোকা বোকা, মানে এই স্টেটমেন্টের আমি তো বিরোধিতা করি, কিন্তু যারা করছেন তারা ঠিক কেন করছেন, কি মানসিকতা, এটার উত্তর তারা দিতে পারবে, আমি পারবোই না দিতে, কারণ আমি তো এটার এগেনস্টে, আমি তো এটার বিরোধিতা করতে পারবো, আমি এই স্টেটমেন্টের আমি বিরোধিতা করতে পারবো পাবলিকলি, কিন্তু তারা কেন বলছেন, কোন বিকৃত মানসিকতা থেকে তারা বলছেন, সেটা আমি ঠিক বুঝতে পারবো না।
হ্যাঁ, মানে আমারও অনেক ছেলে বন্ধু আছে যারা আমাকে খুবই সেফ ফিল করায়। হ্যাঁ যাদের সাথে আমি সবসময় উঠা বসা করছি। তো আমারও মনে হয় যে জেন্ডারকে নয়, মানুষটাকে দোষ দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ এখন হচ্ছে মেয়েদের প্রশ্ন। আমি না আমি দেখেছি তো সোশ্যাল মেয়েদেরও দোষ মিডিয়া। দিই। হ্যাঁ, আমি অবশ্যই বলছি জেন্ডারকে নয়, শুধু রেপিস্টকে দোষ দেওয়া না, দেওয়া আমি উচিত। বলছি আমি মেয়েদেরও দোষ দিই। যেসব মেয়েরা এই যে ছোটবেলা প্রশ্ন থেকে করছে। মেয়েদেরকে পোশাক আশাক নিয়ে শেখায় এবং ছেলেদেরকে শেখায় না, আমি তো সেই সব মেয়েদেরও দোষ দিই, তারাও তো দায়ী রেপের জন্য। কত মেয়ে যখন একজন রেপ ভিকটিমের নিয়ে যখন মানুষ সরব হয়, তখন কত কত মানুষ, মহিলা আঙুল তোলে বলো তো, যে সে রাত্রিবেলা কেন বেরিয়েছিল বাইরে, সে কেন অমুক পোশাকটা পরেছিল, তমুক করেছিল। তো সেই সব মেয়েরাও তো দায়ী রেপের জন্য, কি আশ্চর্য। আচ্ছা, তুমি এই যে বললে যে রাতের বেলা ফেরা নিয়ে অনেক প্রশ্ন ওঠে বা পোশাক নিয়ে প্রশ্ন ওঠে, তো তোমার কি মনে হয় ফেমিনিজম মানে তো ইকুয়াল অপরচুনিটি? এখন দেশ এগিয়েছে, আমরা সব জায়গাতে ইকুয়াল অপরচুনিটি পাচ্ছি, জব ক্ষেত্রে হোক যাই হোক। কিন্তু এখন যে নতুন নোটিশ আসছে বা আগাম গোড়াই একটা প্রশ্ন ছিল যে বেশি রাতে ফিরিস না, রাতে জবটা তুই মানে অ্যাভয়েড কর, রাতের দরকার নেই কাজ করার। তাহলে এই যে নাইট শিফট যে কাজটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে বা অ্যাভয়েড করার প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সেইটা ঠিক নাকি নাইট ডিউটিটাকে সেফটি মেজার দিয়ে আরও যাতে স্ট্রিক্ট হয়ে যায়, যাতে তাদের সেফটিটা বজায় থাকে, সেইটা ঠিক? এখন আর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে নেই যেখানে নাইট ডিউটিতে সেফটি মেজারের দেওয়া হবে এবং সেই সেফটি মেজার আমরা শান্ত হয়ে যাব। আরজি করার পরে না, তার কারণ হচ্ছে আরজি করে সব থেকে সেফ যে জায়গাটা নাকি, যেটা নাকি প্রোটেকশন এবং বাধা বিপত্তি পেরিয়ে যে জায়গাটাতে যাওয়া যায়, যেখানে নাকি কোনো বাইরের লোক যেতে পারে না, যেটা নাকি সব থেকে সেফ জায়গা, সেফটি মেজার দ্বারা পরিবেষ্টিত যে জায়গা, সেখানে ঘটনাটা ঘটেছে। কাজেই সেফটি মেজারে ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। আমি আবার একই কথা বলবো যে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যদি রেপিস্ট যারা সম্ভাব্য, রেপ কালচার মানসিকতা নিয়ে যারা ঘুরছে, তাদেরকে যদি ভয় দেখাতে পারি, তাহলেই একমাত্র সম্ভব। কারণ হচ্ছে রেপ শুধু রাতে হয় না, প্রথম কথা, দিনের সব সময় রেপ হয়। গরুটি যে রেপ হয়েছিল ওটা দুপুরবেলা হয়েছিল, দিনে দুপুরে হয়েছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো অভিনেত্রী, আমার তো নাইট শিফট থাকলে আমার হয়ে কোনো অভিনেতা তো আমার পার্টটা করে দিতে পারবে না, আমার অল্টারনেটিভ তো নেই। আমি রাত্রিবেলা তো ফিরবো কাজ করে রোজই। গতকালই সোশ্যাল মিডিয়াতে আমার মা প্রশ্ন তুলেছেন যে আমার মেয়ের সেফটি তাহলে কোথায়, আর ম্যাটারনিটি ওয়ার্ডে যারা কাজ করে তাদেরকে কিভাবে রিপ্লেস করা হবে। আমি এটা সত্যি খুব আমার একটা বড় প্রশ্ন, আমি জানতে চাই তাদেরকে ঠিক কিভাবে রিপ্লেস করা হবে। তো এগুলো কোনোটাই রেপের সলিউশন নয়। আর আমার মাঝে মাঝে আমি নাইট ওয়াক করতে বেরোবো রাত্রির 2টো 2:30-র সময়, 3টের সময় আমার শহরে। আমি নাইট ওয়াক করতে বেরোলেও আমি সেফ ফিল করতে চাই, বেশ করব। এমন শাস্তি দিন যাতে রেপিস্টরা ভয় পায়। রেপ প্রিভেন্ট করার কোনো মেজার এই ঘটনার পরে আর আছে বলে আমি মনে করি না। আর একটু আগে তুমি একটা কথা বলে যে ছোটবেলা থেকে যে মেয়েগুলোকে ছোটবেলা থেকে মানুষ করা হয় যে ছোট জামা পরিস না, বড় জামা পরিস না, তাহলে এই যে তাদের মনে একটা ঢুকে যাচ্ছে, তাহলে তারা যখন বড় হবে, তারা যখন এই সোসাইটির একটা কাজে বেরোবে, তারা তো অড ওয়ান আউট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তারা কিভাবে কোপ আপ করবে এই সিচুয়েশনটাকে? কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে যেরকম আমরাই বলবো যে ওর বেশি ওভার ড্রেসড হলে আমরা বলি যে খুব গেউয়া লাগছে, বা আবার বেশি ছোট জামা কাপড় পরলে বলি খুব রিভিলিং, মানে এতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে ইউজ করা হয়। তাহলে তারা কিভাবে কোপ আপ করবে এই সোসাইটিকে? ওই যে তারা কোনোদিনই কোপ আপ করতে পারবে না, বললাম না। এটা এই শিক্ষাগুলো সাধারণত দেখবে যখন দেওয়া হয় ছোটবেলা থেকে, একটু খেয়াল করে দেখবে এগুলো বেশিটাই বাড়ির মহিলারা শিখিয়ে থাকেন, মায়েরা শিখিয়ে থাকেন, এবং দিদি যদি থাকে, বড় দিদি, সে শেখায়। পুরুষরাও বাবারাও শেখান, কিন্তু বাবারা একটু বকাবকির দিকে চলে যান আর কি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রপার যে শিক্ষা আর কি, যে তুমি মহিলা হয়ে কি কি করবে না, কোন কোন সময় বেরোবে না, কোন কোন পোশাক পরবে না, এটা শেখায় হচ্ছে মহিলারা। এবারে 80% সময় দেখবে যাদেরকে খুব বেশি স্ট্রিক্ট একটা পরিবেশের মধ্যে ছোটবেলা থেকে রাখা হয়, তারাই বড় হয়ে সব থেকে বেশি রিভিলিং জামা কাপড় পরে। আমি বলছি যাদেরকে সব থেকে বেশি আটকে রাখা হয়, শেকল বেঁধে রাখা হয় ছোটবেলা থেকে, তারা একটা সময় প্রতিবাদ করবেই বড় হয়ে। তার কারণ হচ্ছে আমি একটাই জীবন, একবার জন্মেছি, একবারই মৃত্যু হবে, মাঝখানের যে সময়টা আমি এতগুলো রেস্ট্রিকশন মেনে কেন চলবো? আমার যেটা ইচ্ছে হবে, অনৈতিক কাজ ছাড়া আমার যেটা ইচ্ছে হবে আমি সেটাই করব।
অনৈতিক কাজ ছাড়া, বারবার বললাম অনৈতিক কাজের মধ্যেও অনেক কিছু পড়ে, সেটা তো জেনারেল। তো এরা মোস্ট অফ দ্য টাইম এরাই পরে গিয়ে বেশি রিভিলিং জামা কাপড় পরে। 18 পেরিয়ে গেছে, আমি এখন সাবালিকা হয়ে গেছি, এখন আমি যা ইচ্ছে করবো আমাকে আর আটকাতে পারবে না। এবং এত বেশি ঝড় তুলতে চেষ্টা করে তারা, যে তারা একটা না অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফেলে। ফলে এমন রেস্ট্রিকশন ছোটবেলা থেকে তৈরি করার ফলাফল কিন্তু খুব খারাপ। আর যেসব মেয়েরা মেনে নেয়, যেসব মেয়েরা ধরো প্রতিবাদ করলো না 18 হয়ে যাওয়ার পর, তারা মেনে নিল যে আমি এরকমই থাকবো, আমি সবসময় এই সালোয়ার কামিজ আর শাড়ির বাইরে কিছু পরবো না, আমি বাবা রাত্রিবেলা। এমন কোনো পরিস্থিতি কি কোনো দিন ঘটনাচক্রেও অ্যারাইজ করবে না সেই মেয়েটির জীবনে, যখন নাকি তাকে রাত্রিবেলাই ফিরতে হচ্ছে? এরকম গ্যারেন্টি তো কেউ দাসখত্ত লিখে দেয়নি। হতেই পারে এরকম একটা পরিস্থিতি একদিন অ্যারাইজ করলো, সেদিন সে এতটাই ম্যাল অ্যাডজাস্টেড হয়ে যাবে, সে তার হাবভাবে তার সব কিছুতে মানুষের কাছে প্রকাশ করে ফেলবে যে সেই সমাজ, এই সমাজের একজন অদ্ভুত প্রাণী সে। তো সেইটা, এই পুরো ব্যাপারটাই, এই পুরো শিক্ষাটাই ভীষণ ক্ষতিকারক। এই শিক্ষাটা এবার বন্ধ হোক। কিছুদিন পরে পুজো আসছে, খুব একটা হাস্যকর সিচুয়েশনই আমি বলবো বটে, কারণ যেই সমাজে আমরা মাকে পুজো করি, আবার সেই সমাজে মাকে আমরা ছোটও করি। তো তুমি কি বলবে এইবার পুজোর উৎসবের অনুভূতি কিরকম তোমার? পুজো উৎসবের অনুভূতি হচ্ছে ছোট ছোট শিশুরা যারা কিছু বুঝতে পারছে না এই সময়, তারা তো এখনো পুজোর দিকে তাকিয়ে আছে, আনন্দ করবে, নতুন জামা হবে। আমি বলছি একদম ছোট যারা, প্রচুর ছোট ছোট শিশুদের আমরা মিছিলে, রাত দখলের মিছিলে নামতেও দেখেছি। সেটা আবার তো সব শিশুকে তো বোঝানো যাবে না, অনেক ছোট ছোট শিশু আছেন যারা এখনো একেবারেই কিছু বুঝতে শেখেননি, তারা আনন্দটার দিকে তাকিয়ে আছেন। সেই জন্য অনেকে বলছেন যে তাদের আনন্দ থেকে বঞ্চিত করার দরকার আছে কি? আমি বলছি আছে। আমি বলছি একটা মুভমেন্ট যতক্ষণ না অসুবিধে সৃষ্টি করছে ততক্ষণ সেটা মুভমেন্ট নয়। মানে আমরা যখন যখন মিছিলে হাঁটছি, অনেকেই ঠিক করার সময় এরকম ঠিক করছেন যে আমরা না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি হাঁটি, তাহলে অসুবিধা হবে না। ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টটা ঠিক করো না, ওখানে কিন্তু যানবাহন বেশি থাকে, ওখানে কিন্তু লোকজনের অসুবিধা হবে। আমি বলছি অসুবিধাটাই করতে চাইছি। আমি বলছি কোনো আন্দোলন বা কোনো মুভমেন্ট অসুবিধে না সৃষ্টি করে হয়নি। আমি বলবো এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে এবং যে সার্কাসের মধ্যে আমরা বসবাস করছি, যে একজন অভিযুক্তকেও নাকি এখনো ধরা যায়নি, গরুটিকে যারা রেপ করেছিল, গরুর কোনো প্রত্যক্ষদর্শী, কোনো সাক্ষী ছিল না, কোনো আই উইটনেস ছিল না, গরুটা কথাও বলতে পারেনি, মারা যাওয়ার আগে বলে যেতে পারেনি যে এরা আমাকে রেপ করেছিল, তাও ধরা পড়েছে অভিযুক্তরা। কিন্তু আমরা আরজি করার অভিযুক্তদের ধরতে পারছি না। এই যে সার্কাসটা হচ্ছে, এই সার্কাসটার সময় মানুষের অসুবিধে করাই দরকার এবং ধাক্কাটা খুব সজোরে দরকার। সেই সজোরে ধাক্কার জন্য আমি তো চাইবো এবার দেবীপক্ষকে আমরা বাড়িতে বসে বসে সবাই আমরা স্মরণ করতে পারি যে উৎসব দুর্গাপুজোর হয় বন্ধ হয়ে যাক। আমরা যতদিন না জাস্টিস পাওয়া, যদি জাস্টিস তার আগে পেয়ে যাই তাহলে তো দ্বিগুণ উৎসব হবে দেবী পক্ষে। যদি জাস্টিস না পাই তার আগে, আমি বলবো বন্ধ হয়ে যাক। কিসের উৎসব? কিসের উৎসব? তিলোত্তমার বাবা মা কি উৎসব করতে পারবেন না? তো তাহলে আমিও পারবো না করতে। এই যে আরজি কর নিয়ে সবাই এত মুভমেন্ট করছে, প্রোটেস্ট করছে, সত্যি কি এর রায় আমরা পাবো? কারণ সব তো সাফ করে দেওয়া হচ্ছে, বন্ধ করানোর চেষ্টা হচ্ছে। প্রশ্ন করবো না রায় পাবো কিনা, রায় না পেয়ে ছাড়বো না। আমি ব্যক্তিগতভাবে অন্তত সেই সব মানুষদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি যারা ঠিক করেছেন রায় না পেয়ে ছাড়বেন না। আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। যদি মনে করা হয় যে এই মুভমেন্টটা ডাই আউট করে যাবে, যেটা সবসময় করা হয়, খুবই বিচক্ষণভাবে এমন ভাবা হয় যে আস্তে আস্তে সব মুভমেন্টই থিতিয়ে যায়। সুশান্ত সিং রাজপুতও থিতিয়ে গেছে, আজও হ্যাশট্যাগ সুশান্ত সিং রাজপুত রয়েছে, কিন্তু মুভমেন্ট আর নেই। তো এটার ক্ষেত্রে যদি এমনটা ভাবা হয়ে থাকে তাহলে ভুল ভাবা হয়েছে। এটা থিতিয়ে যাবে না। একদল মানুষ আছেন যারা থিততে দেবেন না, আমি সেই দলের সঙ্গে রয়েছি। সে দলও বিরাট, হিউজ। ভাববেন না একদল বললাম বলে একটা ছোট্ট দল, না, সেটা বড়, বিরাট বড়। যেরকম আমি অরিজিৎ সিংকে যদি কোট করি, 7 দিন পরও যে রাস্তায় বসবে বলেছে, অরিজিৎ সিং কিন্তু যে যতটুকু আমি ওকে চিনি, ও বসে থাকবে
রাস্তায়, উঠবে না রাস্তা থেকে। যেখানে যেখানে লোকজন যতদিন রাস্তায় বসে থাকবে আমি সেখানে সেখানে গিয়ে বসবো তাদের সঙ্গে, কিন্তু এটার ন্যায় বিচার না পাওয়া অবধি আমরা ছাড়বো না। কাজী পাবো কি পাবো না এই প্রশ্নের মধ্যেই ঢুকছি না, ছাড়বই না না পাওয়া অবধি। এই যে আরেকটা প্রশ্ন, যে যাদেরকে আমরা সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার মানি, যাদের কথা বা যাদের ভিউ পয়েন্ট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট টু দ্য কমন পিপল, তো এরকম অনেকেই প্রশ্ন করছে যে কিছু মানুষ আওয়াজ তুলছে, কিছু মানুষ আওয়াজ তুলছে না, কিছু মানুষ অনেক ফেক আওয়াজ তুলছে। যেরকম আমি দুজনের নাম বলতে চাই, তাদের ছোট করছি না কিন্তু নাম বলছি। কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুরভাবে আসছে, যেরকম ঋতুপর্ণা দিয়ে যে শঙ্খ বাজাচ্ছে সেটা ফেক শঙ্খ, বা চোখের জল সেটাও ফেক। তাহলে এই যে প্রশ্নগুলো হচ্ছে, তো এইটা নিয়ে কি বলবে? আমার সময় নেই এটা নিয়ে কথা বলার। প্রথম কথা হচ্ছে যে এগুলো নিয়ে আমি বড় বড় ভিডিও দেখেছি, পোস্ট হয়েছে, বড় বড় লেখা পোস্ট হয়েছে, তো ভিডিওর টাইম ডিউরেশন দেখেছি কতক্ষণ, কিন্তু ক্লিক করে দেখার সময় নেই। কেন অপ্রাসঙ্গিক ভিডিও কেন দেখবো? আমি বলছি যারা এতটা সময় ব্যয় করছেন এটা লিখতে বা এটা নিয়ে ভিডিও করতে যে শঙ্খটা ফেক না চোখের জলটা ফেক, তার মানে আপনাদের কনসেন্ট্রেশন ওদিকে গেছে, এবং আপনারা যে সময়টা দিয়ে এদেরকে নিন্দে করে লিখছেন বা ভিডিও করছেন ওই সময়টুকু দিয়ে দিন না প্রতিবাদে। মানে তার বদলে আপনারা তিলোত্তমার প্রতিবাদ নিয়ে লিখুন, তার বদলে আপনারা তিলোত্তমাকে নিয়ে ভিডিও করুন। আপনারা বলবেন আমরা তো ওকে নিয়েও ভিডিও করেছি, পাশাপাশি এটা নিয়েও করেছি। আমি বলছি আমার ব্যক্তিগতভাবে আরেকজন কিরম ভিডিও করলো সেইটাকে ক্রিটিসাইজ করার মতো আমার ডিভিয়েশনই হচ্ছে না। আমাদের মাথায় এখন অন্য কিছু স্থান কি করে পাচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি। কাদা ছোড়াছুড়ি তো বলে এটাকে, আমি বলছি কাদা ছোড়াছুড়ি করার মানসিকতা এই মুহূর্তে আমাদের হচ্ছে কি করে আমি না অবাক হয়ে যাচ্ছি। যদি আমি নিশ্চিতভাবে বলতে পারি, না জেনেই বলছি, তাও বলছি, তিলোত্তমার বাড়িতে গিয়ে যদি ওর বাবা মার সাথে কথা বলা যায় এই ভিডিওগুলো নিয়ে, আমি নিশ্চিত তাদের কোনো মাথা ব্যথা নেই। শঙ্খটা ফেক না চোখের জলটা ফেক, তারা না চোখ দিয়ে বসে আছেন কি মুভমেন্ট হচ্ছে আমার মেয়ের জন্য, এবং আমার মেয়ে কি জাস্টিস পেল। আমি বলছি আপনি যদি সহমর্মিতায় ভোগেন, আমরা তো ভুগছি সবাই এখন সহমর্মিতায়, তাহলে এইগুলোতে মাথা দেবার সময় নেই। একদম মানে অপ্রাসঙ্গিক, খুব বোকা লাগছে আমার এই পুরো ব্যাপারটা। তোমার তো একটা নতুন ছবি আসছিল, হ্যাঁ। তো সেটা প্রমোশনও স্টার্ট হয়ে গেছিল, জামালয় জীবন্ত ভানুর। তো সেটা হুট করে প্রমোশন সব দিক থেকে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হয়ে গেল? এই জন্য বন্ধ হয়ে গেল, তার কারণ হচ্ছে যে জমালয় জীবন্ত ভানু প্রথমত একটি কমেডি জনরার ছবি, সেটা একটা বিষয়, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যে কমেডি জনরার ছবি যদি নাও হতো এটা, তাহলেও আমাদের ট্রেলার রিলিজ ছিল কবে যেন ছিল, 16 তারিখে, সেটা ক্যান্সেল হলো। এবং আমরা এখনো নিশ্চিত নই যে ছবিটির রিলিজও হয়তো ক্যান্সেল হবে। যারা দায়িত্বে আছেন তারা ঠিক করবেন। কোনো রকম প্রমোশন করা হচ্ছে না, তার কারণ হচ্ছে পুরো টিম, জমালয় জীবন্ত ভানুর পুরো টিমের পক্ষ থেকে আমি বলছি, কেউ এই মুহূর্তে এইটার প্রমোশন করার মানসিকতায় নেই। ছবির প্রমোশন মানে তো শুধু ছড়িয়ে দেওয়া না, ছবির প্রমোশন মানে একটা উৎসব। আমরা অনেক কষ্ট করে, আমরা অনেক খেটে একটা ছবি তৈরি করি দর্শকের বিনোদনের জন্য। দর্শককে বিনোদনের মানসিকতায় রয়েছেন এই মুহূর্তে, সেটাও একটা বড় প্রশ্ন। আমি বলছি না যে আপনারা বিনোদন থেকে দূরে সরে থাকুন, এরকম কোনো ইনস্ট্রাকশন আমি দিচ্ছি না, আমি কেউ নই দেবার। আপনাদের যা ইচ্ছে আপনারা তাই করবেন, কিন্তু জমালয় জীবন্ত ভানুর যে টিম, সেই গোটা টিমের এই মুহূর্তে মানসিক অবস্থান এটা নয় যে আমরা প্রমোশন করতে পারবো এবং ছবিটি যেমন করে প্রিমিয়ার করে রিলিজ করার কথা সেটা করতে পারবো। কেননা সকলের মনই হেলে আছে আরজি করের দিকে। এইটাই এক এবং একমাত্র কারণ প্রমোশন বন্ধ করে দেওয়ার। আচ্ছা, এই কিছু মানুষ এটাও প্রশ্ন করছে যে আর কতদিন যাব, কি বা হবে, যাবে একদিন হেঁটে কি হবে, রাতে একদিন বেরিয়ে কি হবে, এরকমও অনেক, আপনিও নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন যে কত রাত হাঁটবে, কি হবে, সরকার তো কোনো কিছু বদলাবে না, এটার তো কিছু হবে না, সব তো সাফ করে দেওয়া হচ্ছে। তাহলে এইটা কি বলবেন যে কতদিন হাঁটবো? এই প্রশ্নটা মানে আমারই নিজের লজ্জা লাগছে প্রশ্নটা করতে, যে কতদিন হাঁটবো। না, এইটা কোনো প্রশ্নই নয়, আমি তোমাকে বলি প্রথমেই। সেটা হচ্ছে যে চারিদিকে প্রশ্ন হচ্ছে, তুমি অনেকটা ছোট আমার থেকে, জীবনটা অনেক কম দেখেছো,
তোমার এই প্রশ্নটা চারিদিক থেকে দেখে তোমার মনে আসাটা স্বাভাবিক, কিন্তু আমি আমার এত বছরের জীবনের অভিজ্ঞতা দিয়ে তোমায় বলি যে কোনো বদল কখনো ওভারনাইট ঘটেনি। স্বাধীনতা আমাদের দেশ ওভারনাইট পায়নি। সেই সময় যারা যারা স্বাধীনতার লড়াই করছিলেন, রোজ মানুষ মারা যাচ্ছিলেন, রোজ গুলি খাচ্ছিলেন মানুষ, রোজ হাসতে হাসতে ফাঁসি নিচ্ছিলেন, মহিলারা রেপ্ট হচ্ছিলেন। তখন যদি মানুষ ঠিক এটাই বলতো, এ তো চলছে মাসের পর মাস ধরে, বছরের পর বছর, কি হবে চলো বন্ধ করে দিই, তাহলে কিন্তু আজও আমাদের দেশ স্বাধীন হয়নি। আমি বলছি কতদিন চলবে, কি হবে না হবে, এইগুলো প্রশ্নই নয় এই মুহূর্তে। যারা যারা ইচ্ছুক নন বা যাদের পক্ষে সম্ভব হচ্ছে না জেনুইনলি, তারা রাস্তায় নামবেন না। তারা আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকেই বাড়িতে নিজের মতো করে প্রতিবাদ করছেন, কষ্ট পাচ্ছেন। যারা রাস্তায় নামতে পারছেন না, আমার তাদের নিয়ে কিছু বলার নেই, কারণ আমি তাদের জুতোয় পা রাখিনি। তারা কেন রাস্তায় নামছেন, নামতে নাই পারেন আর কি। আমার মা বাড়িতে তার নিজের মতো করে প্রতিবাদ করছেন। কিন্তু যারা নামছেন রাস্তায়, তাদেরকে এটা বলে অপমান করবেন না যে এর কি কোনো দিশা আছে, এটার কি কোনো ফলাফল হবে, কতদিন হবে। আমরা তো রাজি, যতদিন দরকার ততদিন রাস্তায় নামতে আমরা রাজি। আপনাদের উৎসাহ আমাদের না পেলেও চলবে, কিন্তু নিরুৎসাহ তৈরি করার মতো প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে দয়া করে এই সময় তুলবেন না। আপনারা রাস্তায় নামছেন না বলে একটুও নিন্দে করছি না। আপনারা আপনাদের মতো করে প্রতিবাদ করছেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু যারা প্রতিনিয়ত করে চলেছে প্রতিবাদ, তাদের ক্ষেত্রে এরকম ডিসকারেজিং প্রশ্ন তুলবেন না। হাউ মেনি মোর ডেজ, হোয়াট উইল বি দ্য চেঞ্জ? আমরা দেখে নেবো হোয়াট উইল বি দ্য চেঞ্জ। আর একটা নতুন, নিশ্চয়ই তুমিও দেখেছো, যে বলা হয়েছে যে সবাইকে কাজে ফেরার অনেক দিন তো হলো, এবার সবাই কাজে ফিরুন, দরকার হলে আমরা 10 লাখ টাকা পরিবারকে দিয়ে দেব। এইটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে, অনেক ইনফ্লুয়েন্সার এর প্রতিবাদ করেছে, বলেছে আমরা 10 লাখ টাকা দেব, আপনি আমাদেরকে জাস্টিস এনে দিন। তো এই ডিবেটের তোমার কি বক্তব্য? এই ডিবেটে আবার আমাকে বারবার ওই কথাটা রিপিট করতে হয় আর কি, যে আমার একটাই বক্তব্য এই ডিবেটে, সেটা হচ্ছে সবাই কাজে ফিরবে। আপনি অভিযুক্তদের ধরুন এবং তালিবানি শাস্তি, আমার দাবি এটা, এবং আমার মতো আরো অনেকেই আছে আমার সাথে সহমত, অনেকেই। কারণ একটাই কারণ, আমি জাস্ট বুঝিয়ে দিই ব্যাপারটা। ফাঁসি তো হয়েছে, কই রেপ বন্ধ হয়েছে তাতে? এনকাউন্টার তো হয়েছে, কই রেপ বন্ধ হয়েছে তাতে? ভয় পাচ্ছে না তো রেপিস্টরা? চোখে দেখতে হবে শাস্তিটা। ও এরকম হচ্ছে, এরকম ভাবে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে তারপর মারা যাচ্ছে, আচ্ছা তাহলে তো ভয় পাচ্ছি। এই জন্য বলছি তালিবানি শাস্তির কথা। আর এইসব টাকা ফাঁকা, মানে ঘৃণ্য বলবো এটাকে, মানে টাকা, আমি বলছি সেলাই করে ভদ্রলোক বড় করেছিলেন মেয়েটিকে, তাদের একমাত্র সন্তান, তারা হারিয়ে বসে আছেন। তাদেরকে এমন দিনও দেখতে হলো যখন তাদেরকে বলতে হয়েছে যে না, আমরা টাকা নেব না, আমরা আমাদের মেয়েকে বিক্রি করব না। এইটা যে বলতে হয়েছে ওদেরকে, এটাতেই লজ্জায় মুখ ঢেকে ফেলার কথা আমাদের। কাজে অফার করা নিয়ে কি বলবো, আমি এই ব্যাপারে বাকরুদ্ধ, আমার কিছু বলারই নেই। তো আমার কথা হচ্ছে যে মানুষের জীবনের দাম কে ঠিক করবে, কি করেই বা ঠিক করবে? আমি এই প্রসঙ্গ থেকে একটু সরে এসে একটা প্রশ্ন তোমায় করতে চাই, যে তোমাকে আমরা সবাই চিনি, কিন্তু কখনো বড় পর্দায় কখনো ভালোভাবে তোমায় কেন দেখি না, বা কেন বড় সিনেমা বা ফিল্ম যাই বলি আমরা, সেটা তোমার দেখতে পাই না এখন আর বোধ হয় না। আমার 27 বছরের কেরিয়ারে বরাবরই কম দেখা গেছে আমাকে বড় পর্দায়। আমি তো মূলত টেলিভিশনেরই মানুষ। আমাকে টেলিভিশনের দর্শকরাই আজকে যেটুকু কিঞ্চিত মানুষ চেনেন, সেটা টেলিভিশনের কারণেই চেনেন। তো আমি মূলত টেলিভিশনেরই মানুষ। এটা কি বাই চয়েস না, কিন্তু মানে আমাকে দেখা যায় বড় পর্দায় কম। সেটা কেন, সেটা তোমার মতো দর্শকদের মতো আমারও প্রশ্ন। আমি কিন্তু একদম জানি না। মানে বড় পর্দার প্রযোজক বা পরিচালকরা আমাকে কম কাস্ট করেন কেন, এটা আমি সত্যি জানি না, এবং এটা আমার কোনো ডিসিশন নয়। কিন্তু আমাকে কম কাস্ট করা হয় বড় পর্দায়, এটা আমি দেখেছি, আমিও দেখেছি দর্শকের মতো, তোমাদের মতো। হ্যাঁ, কারণ তো আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকই থাকে, হয়তো সেই সব কারণের কিছু একটা নিশ্চয়ই আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল।
তোমার কি মনে হয় সেটা কি, যেটার জন্য তোমাকে পিছিয়ে যাও, মানে তোমাকে আলাদা করে রাখা হচ্ছে বা দেখো, তোমার কাছে অনেকগুলো অফার করা কারণ হচ্ছে? আছে যে কারণে বড় পর্দায় আমাকে কাস্ট করা না হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে আমি খুব খারাপ অভিনেত্রী, নিম্নমানের অভিনেত্রী, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে হচ্ছে আমার স্ক্রিন প্রেজেন্স খুব খারাপ, সেটা বড় পর্দায় একদম ওয়ার্ক করে না। স্ক্রিন প্রেজেন্স বলে একটা বস্তু আছে, যেটা যদি খুব স্ট্রং হয় তাহলে অভিনয়টা অনেকটা অতটা স্ট্রং না হলেও চলে, অনেক সময় দেখা যায়। আর কারো কারো ক্ষেত্রে স্ক্রিন প্রেজেন্স দরকার হয় না, অভিনয়টা এত স্ট্রং হয়। হয়তো আমার ইদার আর কোনোটা নেই, অথবা দুটোই নেই। এবার যদি দুটোই না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি টেলিভিশনের ক্ষেত্রে মানুষের কাছ থেকে, আপামর জনগণের কাছ থেকে যে অপরিসীম ভালোবাসা পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি, আমি যে কি কি কৃতজ্ঞ যে 27 বছর ধরে আমি ভালোবাসা পেয়ে যাচ্ছি, আমার মনে হয় সেটা কি করে পেলাম। একেবারেই যদি কিছু না পারি অভিনয়টা, তাহলে আমি কি করে পেলাম ভালোবাসা দর্শকের কাছে, এটা আমার একটা প্রশ্ন জাগে মনে মনে মাঝে মাঝে। আর টেলিভিশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি, আচ্ছা অভিনয়টা হয়তো পারি, হয়তো আমার স্ক্রিন প্রেজেন্স নেই, তাহলে অভিনয় পারলে ক্যারেক্টার রোলস যেগুলো হয়, গুরুত্বপূর্ণ চরিত্র যেগুলো হয়, সেগুলোতেও কিন্তু ছবিতে অভিনয় করা যায়। কিন্তু সেগুলোতেও যে খুব একটা আমাকে ডাকা হয় তা নয়। কিন্তু একেবারে যে আমাকে ডাকা হয় না তা আমি বলবো না। আমাকে যতগুলো ছবিতে দেখা গেছে, মানে আমি রেশিওটা বলছি, যদি আমার 5টা ছবিতে দেখা গিয়ে থাকে, দর্শক যদি দেখে থাকেন, তাহলে আমি ডাক পেয়েছি অন্তত 500টা ছবির। মানে দেখা যাওয়া এবং ডাক পাওয়ার রেশিওটা হচ্ছে 5:500। তাহলে 500টা বাকি কেন যে ছবিগুলো রইলো সেগুলোতে আমায় দেখা কেন যায়নি? কেননা প্রত্যেকটার ক্ষেত্রেই আমাকে ডাকা হয়েছে, আমাকে কাস্ট করা হয়েছে, তারপর ছবির কিছুদিন আগে বা লুক সেট হয়ে গেছে, পোশাক পরিকল্পনা হয়ে গেছে, তার কিছুদিন আগে আমি বদলে গেছি, এরকম হয়েছে। মানে আমি বলছি ফাইনাল হয়ে যাওয়ার পর, মানে 2-3জনকে কনসিডার করা হচ্ছে, তখন অবধি আমাদের জানা থাকে যে আমিও করতে পারি বা আমার সহকর্মীও কাজটি করতে পারেন। ফাইনাল হয়ে গেছে, ফাইনাল না হলে তো কস্টিউমের মাপ নেওয়া হয় না, তারপরেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা হয়েছে। এটার কারণ তো আমার বলতে কোনো দ্বিধা নেই। আমাদের ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ বলে একটা বস্তু এক্সিস্ট করে, যেটার যেটা সব ইন্ডাস্ট্রিতে মানে আছে, কিন্তু শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, বাংলায় রয়েছে, হিন্দিতে রয়েছে, হলিউডে রয়েছে, টলিউডে রয়েছে। টলিউড বলতে আমি সাউথ ইন্ডাস্ট্রির কথা বলছি, বাংলার কথা বলছি না। টলিউডে রয়েছে, সব জায়গাতেই রয়েছে। তো আমার মনে হয় নিশ্চিতভাবেই কাস্টিং কাউচ একটা কারণ হতে পারে। আর আমি যদি কাস্টিং কাউচ নিয়ে কথা বলছি বলে আমার সহকর্মীরা আমাকে বলেন যে এমন কথা আমি কেন বলছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ কাস্টিং কাউচ নেই এটা বলার মতো হিপোক্রেসি আমি করতে পারবো না। কারণ আমি যখন কোথাও পড়াতে যাই, আমার খুবই সীমিত শিক্ষা নিয়ে যেটুকু আমার মনে হয় যে আমি পারবো, আমি খুব কম ওয়ার্কশপস করাই, প্রায় করাই না। যদি মনে হয় যে হ্যাঁ সঙ্গত কারণে করানো যেতে পারে, পড়াতে যাই। আমি আমার ছাত্রছাত্রীদের না শেখাই কিভাবে কাস্টিং কাউচ হ্যান্ডেল করবে, সেটা শেখাই। তার কারণ হচ্ছে আমার থেকে অনেক জুনিয়র যারা প্রচণ্ড ট্যালেন্টেড, তারা এটা ফেস করেছে, করে এসে আমাকে দিদি হিসেবে, দেবলীনা দিদি হিসেবে তারা তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে। তারা কি কষ্ট পেয়েছে, তারা রাতের পর রাত কেঁদেছে, রাতের পর রাত ঘুমোয়নি, ট্যালেন্ট থাকা সত্ত্বেও কাজটা না পাওয়ার জন্য, শুধুমাত্র কাউচ থাকার কারণে তার বদলে অন্য একজন নন ট্যালেন্টেড ব্যক্তি কাজটা পেয়ে গেছে, সেটার জন্য তারা কতটা কষ্ট পেয়েছে, বহু জুনিয়র অ্যাক্টার্স আমার সাথে সেটা শেয়ার করেছে। কাজী আমি যদি বলি নেই, তাহলে আমি হিপোক্রেটিক বিহেভিয়ার হবে আমার তাদের প্রতি। কাজী নেইটা তো আমি বলতে পারবো না। তাহলে যারা আসছে, আপকামিং যারা ইয়াংস্টার্স, তারা কিভাবে কাস্টিং কাউচের সাথে ফেস করবে? তারা এই চ্যালেঞ্জটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবে, প্রসিড করবে? হ্যাঁ, একদম প্রথমত বলি এটা কোনো চ্যালেঞ্জই না। হ্যাঁ, মানে কাস্টিং কাউচ ব্যাপারটাকে একদম চ্যালেঞ্জ হিসেবে ধরো না। খুবই আমি বিরোধিতা করি এটার, তাই আমি এটাকে একদম চ্যালেঞ্জ হিসেবে নিও না কাস্টিং কাউচকে। ইদার তুমি কাস্টিং কাউচের কাউচটাকে মেনে নেবে, নিয়ে তোমার কাস্টিং কাউচের পার্ট হয়ে কাজ করবে, হতেই পারে সেটা। সেটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা নিয়ে কারো প্রশংসা বা নিন্দা কোনোটাই করার নেই, এক্সিস্ট করে। তুমি এটার পার্ট হবে কেবে না। যদি না পার্ট হতে চাও কাস্টিং কাউচের, তাহলে
নিজের মনকে সিজন করতে হবে, মেনে নিতে শিখতে হবে। অনেক কাজ যেটা তুমি ডিজার্ভ করো, আমি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না, আবার বলছি অন্য সব ফিল্ডে বলছি, অন্য সব ফিল্ডের মানুষের কাছে আমি একই কথা শুনেছি, একই কান্না কাঁদতে দেখেছি রাত্রিবেলা, ছেলে মেয়ে নির্বিশেষে। কাউচ মানেই শুধু মেয়ে না, আবার এটা ক্লিয়ার করে দিই, কাস্টিং কাউচের শিকার ছেলেরাও হয়, অভিনেতারাও হয়, পুরুষ অভিনেতারাও হয়। তোমায় নিজের মনকে সিজন করতে হবে যে অনেক কিছুই যেটা আমি ডিজার্ভ করি সেটা আমি সঠিক সময় পাবো না, আমায় অপেক্ষা করতে হবে দীর্ঘদিন, বহু সময় আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে অপরচুনিটি। রাত্রিবেলা কাঁদবো, পরের দিন সকালবেলা আবার নতুন সকাল হিসেবে আবার নতুন করে লড়াইটা শুরু করব, কারণ ওই অভিজ্ঞতাটা আমাকে অনেক কিছু শেখালো। ধৈর্যের প্র্যাকটিস দরকার, আর হাত থেকে যে কাজটা বেরিয়ে গেল সেটা মেনে নেওয়া, এটার প্র্যাকটিস দরকার। এই দুটোই বিরাট বড় একটা প্র্যাকটিস, খুব সহজে হয় না, কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ দরকার। দেবলীনাদি, তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, যে এই যে টলিপাড়া থেকে সবাই প্রোটেস্টে নেমেছিল, সেখানে তোমাকে দেখা যায়নি, তো এখানে অনেক মানুষের প্রশ্ন যে তোমায় কেন দেখা যায়নি, এটাতে কি তুমি কিছু মেসেজ দিতে চাইছো, যে যে কোনো কারণে তুমি নিজেকে আলাদা করতে চাইছো, নাকি এটা আনকনসিয়াসলি কোনোভাবে হয়ে গেছে? না, হ্যাঁ, এটা সবাই প্রশ্ন করছেন আমাকে, আমার ইনবক্স ভরে গেছে এই প্রশ্নে। এটার একটাই উত্তর, কারণ আমাদের সায়েন্স এখনো এতটা উন্নত হয়নি যে আমি টেলিপোর্ট করতে পারবো একটা জায়গা থেকে আরেকটা জায়গা, মানে আমি একটা সময় একটা জায়গাতেই উপস্থিত থাকতে পারি। আমি ডাক্তারদের যে মিছিলটা হয়েছিল SSKM থেকে, সেটাতে ছিলাম, হাঁটছিলাম ওদের সঙ্গে, এবং ওরা অনেকক্ষণ, মানে 2টো থেকে 6টা অবধি হয়েছে, তো আমি 6টা অবধি ছিলাম। এটা 4টেতে শুরু হয়েছে, আমি মানসিকভাবে ছিলাম তো ওনাদের সঙ্গে। এবারে ওনারাও কেউ শিল্পী হিসেবে প্রত্যেকেই এটার প্রতিবাদে নেমেছেন। হ্যাঁ, তো আমি আলাদা করতে কেন চাইবো আমি বুঝতে পারছি না। আর একটা হচ্ছে, যেদিন আমাদের সায়েন্স এই সুযোগটা আমাদের করে দেবেন যে একই সঙ্গে 2টো স্থানে বিরাজমান হওয়া যায়, তো আমি সেদিন থেকে নিশ্চয়ই থাকবো সব কটা জায়গায় একসাথে। আমি যেহেতু ওই মিছিলটা আগে শুরু হয়েছিল 2টোর সময়, যেটা ডাক্তারদের সঙ্গে আমি হাঁটছিলাম, সেটা তো শেষ অবধি থাকবোই স্বাভাবিক, শুরু যখন করেছি ওটা 6টা অবধি চলেছে, এটা 4টে থেকে শুরু হয়ে গেছে, আমি ওই জন্য ওখানে যেতে পারিনি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এখন নিজেকে আলাদা করব, অমুক করবো তমুক করবো, এইরকম ধরনের ভাবনা চিন্তার স্থান আমি দিচ্ছি না আমার মস্তিষ্ককে। তো এটাই কারণ, খুব সিম্পল, এটাকে জটিল করার কোনো দরকার নেই। সবাই এটাও প্রশ্ন করে যে আপনার সাথে তথাগত স্যারের এখনো কি কোনো কানেকশন আছে, কারণ আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে আপনি দেখেছেন যে, মানে দেখতে চান আর এবং দেখবেনও, যে তথাগত স্যার একটা ভীষণ সাকসেসফুল ডিরেক্টর, অ্যান্ড সে অবশ্যই একটা সাকসেসফুল ডিরেক্টর। তো সেই নিয়ে কি এখনো কোনো কথাবার্তা হয়, ডিরেকশন নিয়ে বা স্ক্রিপ্ট লেখা নিয়ে? কি পারিয়ার কথা বলছো? সাকসেসফুল ডিরেক্টর, পারিয়ার সাকসেস? তাহলে এখন বলি যে ভটভটি 1 লাখ ভিউ ক্রস করে গেছে এই পরিস্থিতিতেও ইউটিউবে রিলিজ হওয়ার পরে, সেটাও অদ্ভুত। প্রথম পায়োনিয়ারিং করলো ভটভটি, বাংলা ছবি ইউটিউবে রিলিজ প্রথমবার হলো। তো না, টিপ অফ দ্য আইসবার্গ, এইটা তো তথা সাকসেস, কিন্তু তথাগতর যে আমি সাকসেসফুল ডিরেক্টর হিসেবে দেখতে চাই বলে এটা মিন করিনি, এটা তো টিপ অফ দ্য আইসবার্গ। আমি এর থেকে অনেক উঁচুতে দেখতে চাই তথাকে, যেটা সবে শুরু হয়েছে, সিঁড়ির ধাপ সবে শুরু হয়েছে, এর থেকে অনেক উঁচুতে আমি দেখতে চাই এবং দেখব, কারণ আমার কাছে এটাই সম্পর্ক। আর তথাগতর সাথে আমার কথা হয় কি না যারা জানতে চান, তারা আমাকে প্রমোশনে দেখেননি, পারিয়ার প্রমোশনে, ভটভটি যে ইউটিউবে রিলিজ হচ্ছে প্রমোশনে দেখেছেন তো। কথাবার্তা না হয় তো কি করে আমাকে, আমি যাব কি করে প্রমোশনে? কথাবার্তা তো হয় বলেই আমি একসাথে কাজের কর্মক্ষেত্রে আমরা এখনো একসাথে এগোই। এবারে কি নিয়ে কথা হয় কেন বলবো না। আর এক্ষুনি যারা কমেন্ট বক্সে লিখবেন আপনার সম্পর্কটাকে তাহলে কেন টিকলো না, তাদেরকে আমি বলি আমার সম্পর্কটা কেন টিকলো না, মানে কিছুতেই সেই গল্পটা আপনাদের বলবো না, প্রশ্ন বৃথা, যতই প্রশ্ন করুন জানতে পারবেন না। আছে একটা গল্প, বলবো না, সারা জীবন জিজ্ঞেস করে যান, বলবো না। তোমার জন্য কিছু দিস অর দ্যাট প্রশ্ন আছে, সেটা হচ্ছে স্ট্রিক্টিয়ার ড্রেস কোড অর ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন ক্লোদিং? ফ্রিডম অফ এক্সপ্রেশন ইন ক্লোদিং। নাইট শিফট ফর ওমেন অর অনলি ডে শিফট? নান, বোথ, ডে শিফট অ্যান্ড নাইট শিফট, বোথ। Gender specific roles or gender neutral responsibilities?
Obviously, gender neutral responsibilities. Stronger punishment for offenders or more police presence? Stronger punishment for offenders. Banning late night work for women or ensuring safety? Ensuring safety / stronger punishment. Acknowledging male struggles or focusing on women issues? Acknowledging what? Male struggles or focusing on women issues? I don't consider আমি এতটা জেন্ডার বায়াসড নই আমি আলাদা করে মেল স্ট্রাগল ওম্যান ইস্যুস এটা আমার পক্ষে চুজ করা খুব ডিফিকাল্ট কারণ মেল ফিমেল দুজনেরই স্ট্রাগল থাকে আর মেল ফিমেল দুজনেরই ইস্যুস থাকে কাজে এরকম প্রশ্নের কিছু সিলেক্ট করাটা আমার পক্ষে কঠিন Encouraging women to prioritize career over family or family over career? ফ্যামিলি অ্যান্ড ক্যারিয়ার এই প্রশ্নটা তো শুধু মহিলাদের করা হয় পুরুষদের করা হয় না আর আমরা যখন বলি নারী পুরুষ সমান আমরা সেরিব্রাল ইকুয়ালিটির কথা বলি ফিজিক্যাল নয় সেরিব্রাল ইকুয়ালিটির কথা বলি তো এই প্রশ্নটাই বন্ধ হয়ে যাবে এবার ক্যারিয়ার ওভার ফ্যামিলি ফ্যামিলি ওভার প্রশ্নটাই বাতিল হোক Blaming the gender or blaming the societal norms? Blaming the societal norms. আমাদের তরফ থেকে এটা ছোট্ট তোমার জন্য অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি আমার ভালো লাগবে অনেক ধন্যবাদ বিশেষ করে এটা 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 খুব সুন্দর এটা আমার বিশেষ করে পছন্দ হয়েছে পেছনে কি লেখা আছে Your passion and dedication lights up the world and inspires us all to shine. আমি এই স্টেটমেন্টটা ডেডিকেট করলাম আমার মাকে তোমার সাথে একজন দেখা করবে বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এবার তাকেই ডেকে নেব সে তোমায় একটি প্রশ্ন করতে চায় ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু টিল টাইটেল আমাকে এই ওয়ান্ডারফুল অপরচুনিটি দেওয়ার জন্য আমার নাম আয়ুষ তোমাকে আমার খুবই ভালো লাগে তো আমার বেসিক যেই কোয়েশ্চেনটা তোমার জন্য সেটা হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশে একটা রিভল্ট হয়েছে একটা রেভলিউশন হয়েছে ওখানে সিটিজেনরা গভর্নমেন্ট নামিয়ে দিয়েছে তো আমরা কি সেম জিনিসটা আমাদের বাংলাদেশে দেখতে চলেছি এই মোমেন্টে যদি আমরা আর কিছুদিনের মধ্যে জাস্টিস না পাই আমরা যদি অভিযুক্তদের চোখের সামনে দেখতে না পাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না পাই তাহলে এমনটা হতেই পারে হাই চান্সেস আছে এবং এমনটা যদি হয় তাহলে জনগণকে দোষ দেওয়া যাবে না কারণ তিলোত্তমার সাথে যেটা হয়েছে তার জন্য জাস্টিস চাওয়াটা একটা এইটুকু ছোট্ট লাল পিঁপড়ের মতো জিনিস আমরা চাইছি তিলোত্তমার জাস্টিস দিয়েও তিলোত্তমা তো ফিরে আসবে না কাজে যদি সেটা না হয় তাহলে কিন্তু এটাই হবে থ্যাংক ইউ সো মাচ একটা ছোট্ট শর্ট মেসেজ ফর টিটল টাইটেল অডিয়েন্স টিটল টাইটেলের একটা দুটো পডকাস্ট আমি এর আগে দেখেছি আমার যেটা মনে হয়েছে যে দৈনন্দিন রোজকার যেসব পডকাস্ট দেখি তার থেকে একটু হলেও আলাদা কারণ একটু রোজ রোজ যে প্রশ্নগুলো শুনতে হয় বা ফেস করতে হয় তার থেকে একটু আলাদা প্রশ্ন করা হয় সেই জন্য আমার মনে হয় যখনই দেখি একটু ব্যতিক্রমী কোনো উদ্যোগ তখনই আমার মনে হয় যে সেটা হয়তো অনেক দূর যাবে কেননা একটু ব্যতিক্রমী সেই জন্য আমার শুভেচ্ছা রইল টিটল টাইটেল অনেক দূর যাক থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য যে আমি তোমাকে ফিচার করতে পেরেছি অ্যাজ আওয়ার গেস্ট মাই প্লেজার থ্যাংক ইউ